আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র, যারা সরকার গঠন করবে তাদের সাথে কাজ করবে দেশটি, মার্কিন রাষ্ট্রদূত। উৎসবমুখর ভোটের প্রত্যাশা। 11 দলীয় জোটের লোকজনের উপর হামলা চালিয়ে প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ জামাতের আমিরের। বিভক্তি ভুলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান। নির্বাচনী প্রচারণায় কাল উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান। নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস। ঘরের ছেলেকে বরণ করতে প্রস্তুত বগুড়াবাসী। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার এখতিয়ার কারণে হর্ষবর্ধন শ্রীংলার বিতর্কিত মন্তব্যের জবাবে রিজওয়ানা হাসান। ভারতীয় গণমাধ্যম কর্মীদের ভিসা দেবে ঢাকা। নির্বাচনে অস্ত্র উদ্ধার ও বিদেশে বসে একটি দলের অপতৎপরতা মোকাবেলা বড় চ্যালেঞ্জ আলী রিয়াজ। এবারের ভোটের মাধ্যমে ফ্যাসিবাদী রাজনীতির মৃত্যু হবে। এবং প্রার্থী সমর্থকদের পাল্টাপাল্টি অভিযোগে রাজধানী সহ সারা দেশে নির্বাচনী উত্তাপ। গণসংযোগ ও সভা সমাবেশে সরগরম পাড়া মহল্লা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনে কারো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র, যারা ক্ষমতায় আসবে তাদের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। দুপুরে রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন কমিশনে সিইসির সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এছাড়া ভোটের দিনে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও যশোরে ভোট কেন্দ্র পর্যবেক্ষণে যাবেন মার্কিন প্রতিনিধি দল। পরে ইসি সচিব বলেন, তালিকা পেলে কমিশন তাদের প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক সহযোগিতা দেবে। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। আগারগাঁয়ের নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সেখানে নির্বাচনের প্রস্তুতি, নীতিমালা ও কর্মপদ্ধতি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে রাষ্ট্রদূত বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। As I said all the way back to my confirmation hearing before the U.S. Senate, I am very excited about the upcoming elections. I'm very much looking forward to them. আসন্ন এই নির্বাচন নিয়ে তার দেশ উচ্ছ্বসিত জানিয়ে তিনি বলেন, ভোটের দিন ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও যশোরের ভোট কেন্দ্র পর্যবেক্ষণে যাবেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল। We are prepared to work with any government who the Bangladeshi people elect to represent them going forward. পরে ইসি সচিব আখতার আহমেদ বলেন, সারা দেশে প্রায় 9.5 লাখ নিরাপত্তা কর্মী বিভিন্ন স্তরে মোতায়েন থাকবে। এ নিয়েও মার্কিন প্রতিনিধি দলকে বিস্তারিত জানানো হয়েছে। রেফারেন্ডামের ব্যালটের সাথে গণনার সাথে সময়সীমা কত ইত্যাদি ইত্যাদি বিষয়, যেগুলো আমরা আপনাদেরকে নিয়মিতভাবে জানাতে চাই বা জানাচ্ছি, সেগুলো সম্পর্কে ওনাদের কৌতূহলটা ছিল। তিনি জানান, ব্যালট পেপারের ধরন ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কেও ধারণা নিয়েছেন মার্কিন প্রতিনিধি দল। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। বিভিন্ন জায়গায় 11 দলীয় জোটের লোকজনের উপর হামলা চালিয়ে নির্বাচনী শৃঙ্খলার বিঘ্ন ঘটানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিভক্তি নয়, সকলে মিলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি। নিজ নির্বাচনী আসন ঢাকা 15-এর কাফরুলে নির্বাচনী প্রচারণায় শফিকুর রহমান এসব কথা বলেন। এ সময় সবাই মিলে দেশ গড়ার জন্য এগিয়ে আসার তাগিদ দেন জামাতের আমির। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। মিরপুর কাফরুলে নির্বাচনী প্রচারণা চালান ঢাকা 15 আসনের প্রার্থী জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ভোটারদের সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময় করেন তিনি। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রচারণায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। উন্নয়ন ও জনকল্যাণমূলক নানা প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি। নির্বাচিত হলে এলাকার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান জামায়াতের আমির। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ঠিক হলে ইনশাল্লাহ জাতি ঠিক হবে। আমরা যদি বেটার এডুকেশন দিতে পারি তাহলে বেটার নেশন আমরা বিল্ড আপ করতে পারবো। তিনি বলেন, লেভেল প্লেইং ফিল্ড না থাকায় 11 দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলার ঘটনা ঘটছে। আমার একজন প্রতিদ্বন্দ্বী এখানে আছেন, অনেকেই একজন বিশেষ প্রতিদ্বন্দ্বী আছেন, তাকে আমি ওয়েলকাম করি।
আসেন ময়দানে আমরা সবাই সবার কথা নিয়ে যাই, সুন্দরভাবে, ভদ্রভাবে, শান্তভাবে, সুশৃঙ্খলভাবে সবাই সবাইকে সম্মান করি এবং যার যার কথা আমরা জনগণের হাতে ছেড়ে দেই। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জামায়াতের আমির। পিছন নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না, আর জাতিকেও আমরা বিভক্ত করতে চাই না। আমরা সবাই মিলেমিশে ইনশাল্লাহ সামনে আগাতে চাই। এছাড়াও এদিন মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশে অংশ নেন শফিকুর রহমান। কিছু কিছু জায়গায় দুঃখজনকভাবে আমাদের মাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আরো বেদনাদায়কভাবে কোনো কোনো জায়গায় হেনস্থা করা হচ্ছে, গায়ে হাত দেওয়া হচ্ছে। আল্লাহর দোহাই দিয়ে বলি, এই কাজ তোমরা যারা করেছো, তোমরা নিজের অনেক ক্ষতি করে ফেলেছো। আমি বিশ্বাস করি একজন নিরীহ ইমানদার দেশপ্রেমিক মায়ের হাতে গায়ে কেউ হাত দিলে আল্লাহর আরশ থরথর করে কেঁপে উঠবে। পরে হারমান মেইনার স্কুল মিরপুর 10 নম্বর ফলপট্টি এলাকায় গণসংযোগ করেন তিনি। আগামী 12 ফেব্রুয়ারি দাঁড়িপাল্লার প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন জামায়াতের আমির শফিকুর রহমান। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনী সফরের অংশ হিসেবে কাল উত্তরবঙ্গ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী, নওগাঁ ও বগুড়া একাধিক জনসভায় অংশ নেবেন। এদিকে নিজ নির্বাচনী এলাকা বগুড়ায় তারেক রহমানের আগমন ও জনসভাকে কেন্দ্র করে উৎসবের পরিবেশ বিরাজ করছে পুরো জেলায়। দীর্ঘ 19 বছর পর দলের শীর্ষ এই নেতার আগমনকে ঘিরে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর প্রস্তুতিও ব্যাপক। একদিকে জেলাবাসীর চোখে মুখে নতুন উদ্দীপনা, অন্যদিকে নেতাকর্মীদের মাঝে সাংগঠনিক চাঞ্চল্য। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। 2 দশকেরও বেশি সময় পর বৃহস্পতিবার উত্তরবঙ্গের রাজশাহীতে নির্বাচনী জনসভায় অংশ নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শহরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ 3 জেলার সমন্বয়ে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। রাজশাহী জনসভা শেষে নওগাঁ হয়ে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন তারেক রহমান। মাদ্রাসা মাঠ হয়ে সমগ্র রাজশাহী মহানগরী জুড়ে একটি মহা জনসমুদ্রের রূপ লাভ করবে। বগুড়া শহরের আলতাফুর নেসা খেলার মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে প্রায় প্রস্তুত জনসভা স্থল ও আশেপাশের এলাকা। জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চলছে সংস্কার ও পরিচ্ছন্নতার কাজ। বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর কার্যালয়ে চলছে প্রস্তুতি সভা আর দায়িত্ব বন্টন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বগুড়া সদর 6 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মানুষের আনন্দ উচ্ছ্বাসের শেষ নাই। গ্রামের ভাষায় যেটি নায়র আসে, এরকম কিন্তু বগুড়ার মানুষের মধ্যে এটি কিন্তু শুরু হয়েছে। দলের চেয়ারম্যানের এই সফর শুধুমাত্র একটি নির্বাচনী জনসভায় সীমাবদ্ধ নয়, নেতাকর্মীদের জন্য নতুন দিক নির্দেশনা ও প্রেরণার উৎস বলে মনে করছেন অনেকেই। প্রত্যেকটা পাড়া মহল্লায় এখন থেকে শুরু হয়ে গেছে তারেক ভাইকে দেখার জন্য। জনগণ তাকে স্বাগত জানার জন্য প্রস্তুত হয়ে আছে। তারেক রহমানের নির্বাচনী জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করছেন দলের নীতি নির্ধারকরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয়ভাবেও নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। শুক্রবার নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ এবং দাদাবাড়ি, গাবতলী পরিদর্শন করবেন তারেক রহমান। আর জনসমাবেশ স্থলে কত লোক ঢুকতে পারবে, কত লোক বাইরে থাকবে, এটা তখনই বলা যাবে। বিএনপি চেয়ারম্যানের বগুড়া আগমনকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে এক ভিন্ন আবহ। সেই আবহ জেলার রাজনীতি ও নির্বাচনী মাঠে আরও গতি বাড়াবে, এমনটাই মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। একটি রাজনৈতিক দল বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনআইডি ও মোবাইল নাম্বার সংগ্রহ করে নানা প্রলোভন দেখে ভোট আদায়ের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিএনপি। গুলশানে দলের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহাদি আমিন এই অভিযোগ করেন। এটিকে সুস্পষ্ট নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন অভিযোগ করে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চান তিনি। মাহাদি আমিন বলেন, একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অসত্য অভিযোগ আনছে। বিএনপি ক্ষমতায় থাকার সময় কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি বলেও দাবি করেন তিনি। ভোট চাইতে গিয়ে সেই নির্দিষ্ট দলটি ধর্মীয় অনুভূতির অপব্যবহার, জান্নাতের প্রলোভন, কোরআন শরীফে শপথ করানো, এমনকি
বিকাশ নম্বরে টাকা দেওয়ার বিভিন্ন প্রস্তাব দিয়ে বেড়াচ্ছে। ফলে যারা নিজেরাই টাকা দিয়ে ভোটারদের ভোট কেনার চেষ্টা করছে, আবার তারাই যখন দুর্নীতির গল্প শোনাচ্ছে, সেটি তাদের তথাকথিত সততাকে প্রশ্নবিদ্ধ করছে। কারচুপি হলে কেবল জামাত ক্ষমতায় আসবে, ভারতের রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলার এমন মন্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে অন্য দেশের কথা বলার সুযোগ নেই। গুজব ছড়িয়ে ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করার কথাও বলেন তথ্য উপদেষ্টা। সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। जमात फ्री एंड फेयर इलेक्शन में कभी जीत नहीं सकेगा। इतिहास में इन्होंने 5 और 7% से ज्यादा कभी वोट नहीं दिया। उनका पॉपुलर सपोर्ट नहीं है। अगर अनफेयर इलेक्शन हो, रिग्ड इलेक्शन हो, तभी ये आ सकते हैं, नहीं तो बिल्कुल आना इनका नामुमकिन। ভারতের রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলার এমন মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছে। এতে ভোটের মাঠে এক ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অন্য দেশের মন্তব্য করার সুযোগ নেই বলে মনে করছেন তথ্য উপদেষ্টা। নির্বাচন সম্পূর্ণ একটি দেশের অভ্যন্তরীণ বিষয়, সেইখানে অন্য দেশ বিশ্লেষণ করতে পারে, কিন্তু মতামত তো দেওয়ার সুযোগ রাখে না। কে জিতলে কি ধারণা করবে, জিতবার আগেই এত কথা বলে দিলে তো এই মন্তব্য বস্তুনিষ্ঠ সেরকম মনে করার আমাদের কোনো সুযোগ থাকছে না। উপদেষ্টা বলেন, ভোটের পরিবেশ ভালো, তবে কোথাও কোথাও প্রার্থীরা সীমা লঙ্ঘন করছে। পরিস্থিতির অবনতি হলে ব্যবস্থা নেবে সরকার। নির্বাচনের পরিবেশ তো উত্তেজনাপূর্ণই হবে। যেই দল জিতবার চেষ্টা করবে সে তার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কথা বলবে, প্রতিপক্ষ আরেকজনকে ঘায়েল করার জন্য কথা বলবে, তো খুব স্বাভাবিক কথা। কোনো জায়গায় হয়তো সভ্যতার সীমাটা রাখা হচ্ছে না, সেই জন্য সকল দলকেই দায়িত্বশীল আচরণ করতে হবে। যদি কোনোটা আইন শৃঙ্খলার পর্যায়ে পৌঁছে যায় তখন সেটা সরকারের দায়িত্ব। রিজওয়ানা হাসান বলেন, ভোট নিয়ে গুজব, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। আওয়ামী লীগ পরিবেশ বিঘ্নিত করবার চেষ্টা করলে প্রতিহত করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান কিছু ভিত্তিহীন বক্তব্য দিয়ে একটা ভয়ের আবহ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এই জন্যই বলা হচ্ছে যে পতিত স্বৈরাচার যদি নির্বাচনের পরিবেশকে বিঘ্ন করার জন্য কোনো কাজ করে, আমরা সেটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। নির্বাচনে না থাকা আওয়ামী লীগ ভোট বাধাগ্রস্ত করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাজধানীর সেগুনবাগিচা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, এবারে নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপ থেকে সবচেয়ে বেশি পর্যবেক্ষক এবং সাংবাদিক দল কাজ করবে। এছাড়া নির্বাচনী খবর সংগ্রহ ও প্রচারে ভারত থেকে আসা গণমাধ্যম কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে ভিসা দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। তবে দিল্লি, কলকাতা এবং আগরতলা থেকে ভিসা দেয়া আপাতত বন্ধ থাকবে বলেও জানান তিনি। চীনের সাথে বাংলাদেশে যৌথভাবে ড্রোন কারখানা স্থাপনের চুক্তি সম্পর্কে তিনি বলেন, পত্রিকা পড়ে তিনি বিষয়টি জেনেছেন। বা এই ধরনের কোনো সংঘাত হয় নর্মালি হওয়ার কথা না, কারণ যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা প্রত্যেকেই যথেষ্ট তাদের কার্যকলাপে যথেষ্ট সংযমের পরিচয় দিচ্ছেন। কাজেই গণ্ডগোল হলে যারা নির্বাচনে অংশ নিচ্ছে না বা নিতে পারছে না তাদের দ্বারা হওয়া সম্ভব। এই কারণে এই কথাটা বলা হচ্ছে। আশঙ্কা হচ্ছে যে কোনো অপচেষ্টা হতে পারে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী রাজনীতির কবর রচিত হবে, সূচনা হবে নতুন বাংলাদেশের যাত্রা। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতায় বক্তারা এই কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আলী রিয়াজ বলেন, নির্বাচন নিয়ে বড় শঙ্কা না থাকলেও অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিবেশী রাষ্ট্রে বসে একটি দলের অপতৎপরতার চ্যালেঞ্জ রয়েছে। আয়োজক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আসন্ন নির্বাচন গ্রহণযোগ্য না হলে জুলাই অভ্যুত্থানের চেতনা অধরাই থেকে যাবে। মিজান শাহজাহানের রিপোর্ট।
তরুণ ভোটাররাই আসন্ন গণভোট ও জাতীয় নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে শীর্ষক সংসদীয় পদ্ধতির বিতর্কে সরকারি দল তেজগাঁও কলেজ ও বিরোধী দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। সমস্যাটা হচ্ছে আপনারা এক এক আদর্শে বিশ্বাসী। যে অভ্যুত্থানটা হয়েছে সেইটার মাধ্যমে হচ্ছে তারা বাংলাদেশকে বিনির্মাণ করতে চায়। এ সময় সংবিধান সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ দিল্লির অবস্থানের সমালোচনা করে বলেন, সব পক্ষ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। 2024 সালের জুলাই অভ্যুত্থানের সময় ব্যাপক আকারে অবৈধ অস্ত্র বিতরণ করা হয়েছে, সেগুলো উদ্ধার করা যায়নি, এটা একটা হুমকি হিসেবে উপস্থিত আছে। পাশাপাশি এটাও আমাদের মনে রাখতে হবে যে এই উস্কানিগুলো আসছে পার্শ্ববর্তী ভারত থেকে, যেখানে পলাতক ফ্যাসিস্ট নেত্রী শেখ হাসিনা অবস্থান করছেন। শুধু এটা বিবেচনা করলেই যথেষ্ট নয় যে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তা মোকাবেলা করা যাবে। আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকেরই উচিত সজাগ থাকা। ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নির্বাচনে অংশ নিতে না পেরে একটি দল দেশি বিদেশি চক্রান্তে লিপ্ত। আওয়ামী লীগ নামক দলটি তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, সুতরাং সেই দলের যারা পালিয়ে গেছে তাদের মাথা পালিয়ে গেলে লেজ কিন্তু এখনো দেশের হয়ে গেছে। সেই দলের সেই নেতা নেত্রীরা কিন্তু বাংলাদেশের আসন্ন গণভোট এবং জাতীয় নির্বাচনকে বিতর্কিত করা, ভণ্ডুল করবার যে অপচেষ্টা, সেই অপচেষ্টা তারা করতে পারে। তবে আওয়ামী লীগের ম্যাক্সিমাম কর্মীরাই কিন্তু এখন বুঝতে পারছে যে এই যে বর্তমানে যে আওয়ামী লীগের যে অবস্থা, যে দুর্দশা, এর জন্য হাসিনাই দায়ী। এ সময় তারা বলেন, 12 ফেব্রুয়ারি নতুন বাংলাদেশের সূচনা হবে, কবর রচিত হবে ফেসিবাদী রাজনীতির। ক্ষমতাচ্যুত পলাতক স্বৈরাচারী নিজের কল্পনার জগতে আছেন। এই ধরনের কথাবার্তা তিনি আগেও বলেছেন যে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছে। তরুণদেরকে যাতে আর কোনোভাবে কোনো রাজনৈতিক দল লেজুর ভিত্তিক রাজনীতির মাধ্যমে কোনোভাবে প্রভাবিত করে হেলমেট বাহিনীর মতো তৈরি না করে, সেটি আজকে আসন্ন নির্বাচনের পূর্বে যারা সরকার গঠন করবেন সেই আগাম অভিনন্দন জানিয়ে তাদেরকে বলতে চাই, আপনারা তরুণদেরকে কোনোভাবে বিপথে নিবার জন্য কোনো হেলমেট বাহিনী আপনারা গঠন করবেন না। ধারাবাহিক নির্বাচনী বিতর্কে জয়ী হয়ে তৃতীয় স্থান নিশ্চিত করল তেজগাঁও কলেজ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সকাল থেকে পাড়া, মহল্লা, বাজার, রাস্তাঘাট সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন প্রার্থীরা। অভিযোগ পাল্টা অভিযোগে একদিকে যেমন সরগরম নির্বাচনের মাঠ, তেমনি ভোটারদের কাছেও তুলে ধরছে নির্বাচনী প্রতিশ্রুতির রূপরেখা। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। নির্বাচনী প্রচারণার ষষ্ঠ দিনে সরগরম রাজধানীর বেশিরভাগ এলাকা। একে অন্যের বিরুদ্ধে অভিযোগ আর নানা প্রতিশ্রুতিতে চলছে গণসংযোগ। চেষ্টা করছেন ভোটারদের মাঝে নতুন প্রত্যাশা সৃষ্টি করার। সকাল থেকেই ঢাকা ৮ আসনে প্রচারণা শুরু করেন বিএনপি নেতা মির্জা আব্বাস। রাস্তায় গণসংযোগ করে ভোটারদের সাথে কথা বলেন তিনি, শোনেন নানা সমস্যার কথা। যে কোনো উস্কানির মুখে আপনারা শান্ত থাকবেন, কারণ বিজয় আমাদের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ। কমলাপুর রেল স্টেশনে নিজের এবং জোটের জন্য ভোট চান এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। এ সময় তিনি নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ করে সুষ্ঠু ভোট আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করেন। আপনারা তো এখানে মানুষের জন্য অনেক কষ্ট করেন, আপনাদের প্রত্যাশাটা কি, কিভাবে কেমন বাংলাদেশ দেখতে চান? রাজধানীর হাতিরঝিলে নির্বাচনী প্রচারণা চালান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় নির্বাচন কমিশন ও গণমাধ্যম একটি দলের প্রতি পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করেন তিনি। রাজধানীর ধানমন্ডিতে গণসংযোগে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা 10 আসনের 11 দলীয় জোট প্রার্থী ও জামায়াতে ইসলামীর নেতা জসিমউদ্দিন সরকার। তিনি বলেন, ভোটে নির্বাচিত হলে নিরাপদ ঢাকা 10 গড়ে তুলবেন তিনি। এ আসনে শক্ত অবস্থানে আছেন বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আলম রবি। ঢাকা 17 আসনে মানিকদি এবং কালীবাড়ি এলাকায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারণা এবং গণসংযোগ করেন নেতাকর্মীরা। এ সময় বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার উঠেছে। ঐক্যবদ্ধ হয়ে আগামী 12 তারিখ সবাই ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে বিপুল ভোটে জয়লাভ করিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবেন, এটাই আশা।
সকাল থেকেই ঢাকা ৬ আসনে চলছে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের প্রচারণা। এ সময় তিনি এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষার কথা শোনেন এবং নির্বাচিত হলে তাদের দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। গ্যাসের সংকট আমি নিরসনে কাজ করে যাব এবং অন্যান্য যে নাগরিক সমস্যা রয়েছে, জলাবদ্ধতা, যানজট, পরিবেশ দূষণ, বর্জ্য ব্যবস্থা ইত্যাদি, এগুলোর বিষয়ে আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। এদিকে ঢাকা 11 আসনে গণসংযোগ করেন ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাখার প্রার্থী শেখ ফজলে বারী মাসুদ। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা 9 আসনের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে নিজ আসনে গণসংযোগ করেন ডাক্তার তাসনিম জারা। খিলক্ষেতে প্রচারণা চালাচ্ছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা সবার। সাহিদুল আলম, এটিএন বাংলা, ঢাকা। উৎসব মুখর পরিবেশে সারা দেশে চলছে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। জনসংযোগ, সভা সমাবেশ, লিফলেট বিতরণ সহ মিছিল মিটিংয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে ভোটাররা বলছেন তারা সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেবেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাসুদ রানা। চট্টগ্রাম 11 নগরীর সল্টগোলা এলাকায় গণসংযোগে অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভোটকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই। অপরদিকে চট্টগ্রাম 1 আসনে গণসংযোগ করেন জামায়াতের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান। গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা, নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে প্রক্রিয়া, সেই পথে তো জনগণ যাবে না। জনগণ যাবে গণতন্ত্রের পথে। 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভূমিধস বিজয় হবে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সকালে কক্সবাজারের চকরিয়ার সাহারবিল ইউনিয়নের নির্বাচনী প্রচারণায় এই মন্তব্য করেন তিনি। জাতীয় ঐক্য সৃষ্টির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এমন একটি সরকার ব্যবস্থা পরিচালনা করবে যে সরকারের মালিক হবে সকল জনগণ। এবার ভোটারদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন নাটোর 2 আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ঠাকুরগাঁ 1 আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী জামাত মনোনীত প্রার্থী শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন সদর উপজেলা রাজাগাঁও ইউনিয়নে বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগ করেন। হবিগঞ্জের নবীগঞ্জ জেকে সরকারি হাইস্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় খেলাফত মজলিসের আমির মৌলানা মামুনুল হক বলেছেন, ক্ষমতায় এলে 11 দলীয় জোট ভারতের আধিপত্য ও প্রভাব বিস্তার রুখে দিবে। বরিশাল 5 আসনে নবগ্রাম রোড, শায়েস্তাবাদ, রসুলপুর সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার। এছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম ও বাসদের প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তীও বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করে প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থী ও নেতাকর্মীরা। মাসুদ রানা, এটিএন বাংলা। তরুণরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রজন্ম বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানী আগারগাঁয়ে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার ডিজিটাল এক্সপো 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় সৃজনশীল কাজে উত্তরণের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, মানুষকে চাকুরি নির্ভরতা থেকে বের হয়ে আসতে হবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, খারাপ কাজেও সৃজনশীলতা ব্যবহার করা হচ্ছে। বলেন, সরকারের কাছে অন্যায়ভাবে কেউ কিছু চাইতে আসলে তাদেরকে চিহ্নিত করবেন, এদের জন্য যোগ্যরা বঞ্চিত হচ্ছে। সেটা কালকে পাল্টে যাচ্ছে, সে কিন্তু পাল্টাচ্ছে। যারা চোখে দেখছে পরিবর্তনগুলো তাদেরকে ঠেলে ঠেলে এদেরকে নিয়ে যেতে হবে। একই কাজে আমি নিজের মতো করে বলি, এটা কেউ হয়তো সিরিয়াসলি নেয় না। আমি বলি যে সরকারি কর্মচারী 5 বছরের বেশি সরকারে থাকা ঠিক না, কেন হতে তার মন একটা কাঠামোর মধ্যে ফিক্স হয়ে গেছে, এর থেকে বেরোতে পারেন সে। আবার নতুন লোক যারা বাইরের থেকে দেখতেছে তাদেরকে নিয়ে আসতে হবে। এটা বিশেষভাবে প্রযোজ্য এই প্রযুক্তি মন্ত্রণালয়ের
প্রযুক্তি মন্ত্রণালয়ে যদি এমন লোক আসে যে প্রযুক্তি সম্বন্ধে বোঝাপড়া হয়েছিল 30 বছর আগে, 30 বছরের ছাড়া দুনিয়া পাল্টে যায়। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে মানিকগঞ্জে আছেন সহকর্মী সাজ্জাদ জাহান। সেখান থেকে নির্বাচনী খবর জানাবেন তিনি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা রয়েছি মানিকগঞ্জে। মানিকগঞ্জে 3টি সংসদীয় আসন রয়েছে। 3টি আসনের মধ্যে 2টি আসন জামায়াতে ইসলাম ছেড়ে দিলেও একটি আসনে লড়ছেন। বিপরীত দিকে বিএনপি 3টি আসনেই মনোনয়ন দিয়েছেন। ভোটারদের কাছে দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা। তারা বলছেন নির্বাচিত হলে আগামীতে এই এলাকায় যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে মানিকগঞ্জ ঢাকার পার্শ্ববর্তী এলাকা হলেও এখানে শিল্প কারখানা তেমনভাবে গড়ে ওঠেনি। তার প্রভাবে এখানে বেকারত্বের একটি সমস্যা রয়েছে। এছাড়া নদী ভাঙন কবলিত এলাকা হওয়ার কারণে এখানকার বাসিন্দাদের প্রায়শ নদী ভাঙনের কবলে পড়তে হয়। যে সমস্যাগুলো রয়েছে, এছাড়া রয়েছে মাদক সন্ত্রাসের সমস্যা। রাস্তাঘাটে বিগত সময়ে এখানে উন্নয়ন ঘটেনি তেমন একটি। তো ভোটাররা যেটা বলছেন যে তারা আগামীতে এমন একজন প্রার্থীকে নির্বাচিত করতে চান যিনি আগামীতে এলাকার যে উন্নয়নে ভূমিকা পালন করবেন, বিশেষ করে চিকিৎসা ব্যবস্থার উন্নত করবেন, সেই সাথে রাস্তাঘাটের উন্নয়ন করবেন, এমন একজন প্রার্থীকে তারা নির্বাচিত করতে চান। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে মানিকগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকার 10 আসনের কলাবাগানে আছেন সহকর্মী জামিল হাসান শান্ত। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা বর্তমানে অবস্থান করছি কলাবাগানে। এটি ঢাকা 10 আসনের অন্তর্ভুক্ত। এই আসনে বিএনপি প্রার্থী রয়েছেন। এই আসনে কিন্তু জামায়াতে ইসলামী প্রার্থীর পাশাপাশি কিন্তু হাত পাখা মার্কাও কিন্তু এলাকায় রয়েছে। তারা কিন্তু যে যার মতো কিন্তু গণসংযোগ চালাচ্ছেন, বেশ জোরসোরভাবে কিন্তু তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু এলাকায় স্থানীয় কিছু বাসিন্দা রয়েছে আমার সঙ্গে। তাদের সাথে কথা বলে জানতে চাই তারা আসলে আগামীতে কেমন প্রার্থী প্রত্যাশা করছেন, আগামীতে আপনারা কেমন প্রার্থী প্রত্যাশা করছেন এলাকায়? আমরা আসলে মূলত যেটা চাচ্ছি যে আমাদের এখানে যে সন্ত্রাস আছে এবং মাদক আছে, এগুলা সমস্যার যিনি সমাধান করতে পারবে, এবং গ্যাসের যে সমস্যাটা মূলত হচ্ছে গ্যাসের সমস্যাটা যিনি সমাধান করতে পারবে, এবং আমাদের যে জনজীবনের যে মৌলিক যে চাহিদাগুলো আছে এগুলা যিনি করতে পারবে তাকে আমরা মূলত ভোটটা দিব। এলাকার মানুষরা কিন্তু চাচ্ছে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত এবং এলাকার উন্নয়ন তারা প্রত্যাশা করছেন, এবং এলাকার যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তারা কিন্তু ভোট চাইছেন এবং এলাকার বিভিন্ন উন্নয়নে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে কলাবাগান থেকে ঢাকা 10 আসনে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। চট্টগ্রামের রাউজান উপজেলায় একটি গভীর নলকূপের গর্তে পড়ে গেছে 3 বছর বয়সী এক শিশু। বিকেলে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এই ঘটনা ঘটে। আটকে পড়া শিশুটির নাম মিসবা। রাউজান থানার ওসি সাজিদুল ইসলাম জানান, বিকেল 4টার দিকে শিশুটি তার বাড়ির পাশে থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায়। কিভাবে শিশুটি গর্তে পড়ে গেছে তা এখনও জানা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় স্থানীয় বাসিন্দারা বাঁশের লাঠি ব্যবহার করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছেন। খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। ফায়ার সার্ভিস জানায় নলকূপের গর্তে আনুমানিক 30 ফুট নিচে শিশুটির অবস্থান শনাক্ত করা হয়েছে। উদ্ধারকারী দল সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা বলয় আরও জোরদারে রাজধানী সহ 4 জেলায় মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 38 প্লাটুন সদস্য। সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তর নির্বাচনী প্রস্তুতিমূলক মহড়া শেষে এসব তথ্য জানান বিজিবি 5-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান। তিনি বলেন, নির্বাচনে নিয়মিত টহলের পাশাপাশি যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে র্যাপিড অ্যাকশন টিম, কুইক রেসপন্স ফোর্স এবং হেলিকপ্টার। আধুনিক প্রযুক্তির ব্যবহারে এবার থাকছে বিশেষ নজরদারিও। এলাকা ভিত্তিক দায়িত্ব বন্টনে ঢাকা উত্তরে 11 প্লাটুন, সাভারের ধামরায় 6 প্লাটুন, ফরিদপুরে 13 এবং মানিকগঞ্জে 8 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। বিজিবির প্রত্যাশা কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সাধারণ ভোটাররা শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। 10 বছর আগে গোপালগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু হত্যার ঘটনায় 5 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
এছাড়া আসামিদের 10,000 টাকা করে জরিমানাও করেছেন বিচারক। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক রহিবুল ইসলাম বুধবার এই রায় ঘোষণা করেন। 23 জন আসামির মধ্যে আরও 4 জনকে আমৃত্যু কারাদণ্ড এবং 11 জনকে যাবজ্জীবন কারাবাসও দেওয়া হয়েছে। আর 2 জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিচার গোপালগঞ্জে শিশু আদালতে চলবে। এই মামলার বাকি এক আসামি বিচার চলাকালে মারা যান। 2016 সালের 17 ফেব্রুয়ারি রাতে গোপালগঞ্জের কুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের অফিস থেকে বাসায় ফেরার পথে বাসকে কুপিয়ে ও পিটিয়ে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ঢাকার পঙ্গু হাসপাতালে মৃত্যু হয় তার। খুলনা 1 আসনের মোহাম্মদনগর থেকে সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে সহকর্মী SM হাবিব। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা আছি এখন খুলনা 1 আসনের মোহাম্মদনগর এলাকায়। এই জনপদে আসলে কি ধরনের সমস্যা ভোগ করেন ভোটাররা এবং তারা প্রার্থী আগামী দিনে কি ধরনের প্রার্থী চান যার কাছ থেকে সেই সমস্যাগুলো সমাধান হবে? নৈরাজ্য টুকটাক সব জায়গায় কম বেশি, যেমন আমাদের এখানেও একই পরিস্থিতি। আসলে সাধারণ মানুষ যেখানে একটা বিপদে পড়লে যাবে তাদের কাছে, তারাই আসলে মানুষদের সেফটি দিতে কিছুটা হলে অক্ষম। এই অঞ্চলটি আইন শৃঙ্খলা পরিস্থিতি এমনই অবনতি যে প্রতিনিয়ত দেখা যায় যে এখানটা গোলাগুলি হচ্ছে, খুন জখম হচ্ছে, কিন্তু সাধারণ নিরীহ মানুষ এর থেকে পরিত্রাণ চায়। তারা চায় যে প্রশাসন শক্ত হাতে এই অপরাধীদেরকে দমন করুক। এই ছিল সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে বাগেরহাটে আছেন সহকর্মী খায়রুল ইসলাম। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এই মুহূর্তে রয়েছি বাগেরহাট 4 আসনে। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই জায়গাটির নাম হচ্ছে মোড়লগঞ্জ উপজেলা। এই উপজেলায় কিন্তু নানাবিধ সমস্যা রয়েছে। এখানে এসে কিন্তু আমরা এখানকার ভোটারদের সঙ্গে কথা বলেছি। ভোটাররা আমাদেরকে বলছেন যে আসলে স্বাধীনতার 54 বছরেও কিন্তু এই আসনে তেমন কোনো উন্নয়ন হয়নি। এখানে কিন্তু যোগাযোগের অবস্থা খুবই খারাপ। এই মুহূর্তে আমি এখানকার একজন ভোটারের সঙ্গে কথা বলবো, তার কাছে জানতে চাইবো এখানকার সমস্যা সম্বন্ধে। যে আমাকে বলবেন যে আসলে আপনাদের এই আসনে কি ধরনের সমস্যা রয়েছে? এখানে অনেক সমস্যা, মনে করেন বাচ্চা কাচ্চা লইয়ে হাসপাতাল যাওয়া যায় না, স্কুলে যাওয়া যায় না, বাসের হাক্কা আছে, মনে করে দ্রুত আগুন টাগুন লাগলে কোনো কায়দা নেই আমাকে মনে করে বাসার। ঠিক আছে, এখন এই নির্বাচনে যদি যে সরকার আসবে, যদি তারা আমাকে যদি দেখে, তাহলে আমরা তারই কাজ করব, তার সাথেই চলবো। ঠিক আছে, তার লেগে দোয়া করবো। যেমনটি উনি বলছিলেন যে আসলে আগামী নির্বাচনে যিনি এই আসনে প্রতিনিধি হয়ে নির্বাচিত হবেন তিনিই যেন তাদের এই সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ খবর। এবারে অর্থ সংবাদ। পুঁই শাকের ফল বা মেচরি বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হচ্ছেন ঝিনাইদহের কৃষকরা। কয়েক বছরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই মেচরি চাষ। একই সঙ্গে এলাকার কর্মহীন নারীদেরও সুযোগ হয়েছে কর্মসংস্থানের। কম খরচে বেশি লাভ হওয়ায় স্থানীয় কৃষকরা দিন দিন এই পুঁই শাকের মেচরি চাষে আগ্রহী হচ্ছেন। ঝিনাইদহের সদর উপজেলার সাগান্না গ্রামে বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন শুধুই পুঁই শাকের ফলের চাষ। কৃষকরা জানান 1 বিঘা জমিতে পুঁই শাকের ফল চাষে খরচ হয় 20 থেকে 25 হাজার টাকা। বছরে 5 থেকে 6 বার এ থেকে ফল পাওয়া যায়। তাতে প্রতি বিঘায় বিক্রি হয় 4 থেকে 5 লাখ টাকা। এবার ঝিনাইদহ সদর উপজেলায় 91 হেক্টর জমিতে পুঁই শাকের ফল চাষ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। মা ও শিশুর দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি কমাতে সরকারি হাসপাতালের পাশাপাশি ক্লিনিকগুলোতে স্বাস্থ্যসম্মত ডেলিভারি রুম থাকতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব সাইদুর রহমান। রাজধানীর সিরডা মিলনায়তনে আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল আয়োজিত সেমিনারে এই কথা বলেন তিনি। দেশে আশঙ্কাজনক হারে সিজারের পরিমাণ বৃদ্ধিতে উদ্বেগ জানিয়ে অপ্রয়োজনীয় সি সেকশন কমানোর কথাও বলেন তিনি। এ সময় বক্তারা বলেন, ক্লিনিকগুলোর আর্থিক লাভ ও সরকারি নজরদারির অভাবে এই প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। অপ্রয়োজনীয় সিজারের আর্থিক ও প্রসূতির শারীরিক ঝুঁকি এড়াতে জাতীয় নীতিমালার কঠোর বাস্তবায়নের উপর জোর দেন তারা। এবারে খেলার খবর।
আইসিসি নারী টি-20 বিশ্বকাপের বাছাই পর্বের সুপার 6-এ নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে 39 রানে উড়িয়ে দিয়ে মূল পর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। সুপার 6 পর্বে 6 পয়েন্ট সংগ্রহ করে পয়েন্টের শীর্ষে এখন নিগার সুলতানা জ্যোতিরা। এর মধ্যে 4 পয়েন্ট সংগ্রহ করেছে গ্রুপ পর্ব থেকে। টসে হেরে ব্যাটিং করে শবনম মুস্তারি ও জুনাইরিয়া ফেরদৌসের 50-তে 8 উইকেটে 165 রান সংগ্রহ করে নিগার সুলতানারা। জবাবে 8 উইকেট 126 রানে থামে থাইল্যান্ড। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র, যারা সরকার গঠন করবে তাদের সাথে কাজ করবে দেশটি, মার্কিন রাষ্ট্রদূত। উৎসবমুখর ভোটের প্রত্যাশা। এগারো দলীয় জোটের লোকজনের উপর হামলা চালিয়ে প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ জামাতের আমিরের। বিভক্তি ভুলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান। নির্বাচনী প্রচারণায় কাল উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান। নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস, ঘরের ছেলেকে বরণ করতে প্রস্তুত বগুড়াবাসী। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার এখতিয়ার কারণে হর্ষবর্ধন শ্রীংলার বিতর্কিত মন্তব্যের জবাবে রিজওয়ানা হাসান। ভারতীয় গণমাধ্যম কর্মীদের ভিসা দেবে ঢাকা। নির্বাচনে অস্ত্র উদ্ধার ও বিদেশে বসে একটি দলের অপতৎপরতা মোকাবেলা বড় চ্যালেঞ্জ আলী রিয়াজ। এবারের ভোটের মাধ্যমে ফ্যাসিবাদী রাজনীতির মৃত্যু হবে। এবং প্রার্থী সমর্থকদের পাল্টাপাল্টে অভিযোগে রাজধানী সহ সারা দেশে নির্বাচনী উত্তাপ। গণসংযোগ ও সভা সমাবেশে সরগরম পাড়া মহল্লা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন /ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।